সে প্রায় 40 বছর হয়ে গেল, কিন্তু আজও আমি বুঝে উঠতে পারিনি আমরা কেন জ্যাকবকে পুষতাম। জ্যাকব ছিল আমাদের পোষা ঘোড়া, কিন্তু সে আমাদের কোনোদিন কোনো কাজে লাগেনি। আমরা কেউ কোনোদিন তার পিঠে চড়ে কোথাও যাইনি, কোনো মালপত্রও তাকে দিয়ে কোনোদিন বহন করানো হয়নি। তবে একটা কুকুর গৃহস্থ বাড়ির যে কাজে লাগে, জ্যাকব সেরকম কাজে লেগেছে। জ্যাকব যতকাল ছিল বাড়িতে কোনোদিন চোর আসেনি। পাড়া প্রতিবেশী, বাইরের লোকজন যারা জ্যাকব যে জানত, সবাই তাকে ভয় পেত। ভিখিরিরা রীতিমতো সমীহ করতো তাকে। এমনকি মহরমের সময় নিকারি পাড়ার যে তাজিয়া এসে আমাদের বাইরের উঠোনে ঢাল ছড়কে নিয়ে হায় হাসান হায় হোসেন বলে বুক চাপড়িয়ে লড়াই দেখিয়ে টাকা নিয়ে যেত, তারা পর্যন্ত আসবার ঘন্টা দুয়েক আগে লোক মারফত আমার ঠাকুরদাকে খবর পাঠাতো, যাতে বুড়ো কর্তা তারা আসার আগে জ্যাকবকে বেঁধে রাখে। জ্যাকবকে বেঁধে রাখা অবশ্য তত সহজ ছিল না। শুধু আমার ঠাকুরদাকে আর আজিমাকে জ্যাকব একটু ভয় পেত, আর কাউকে সে মানুষের মধ্যে গণ্যই করতো না। ঠাকুরদাকে জ্যাকব যে শুধু ভয় পেত তা নয়, সে তাকেই মালিক বা প্রভু বলে ভাবত। ঠাকুরদার প্রতি তারই আনুগত্য ছিল অপরিসীম। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সে একবার ভিতরের বারান্দার পাশ থেকে ঘাড় উঁচু করে ঠাকুরদার শোয়ার ঘরের মধ্যে তাকিয়ে দেখত ঠাকুরদা ঘুমিয়ে পড়েছেন কিনা। আর প্রত্যেক ভোরবেলা ঘুম থেকে উঠে ঠাকুরদার ঘরের কাছে একবার চিনি চিনি রেশাধ্বনি করে সে চড়তে বেরোত। আর আজিমার সঙ্গে জ্যাকবের সম্পর্ক ছিল নিতান্ত স্নেহের। আজিমা আমার বাবার দূর সম্পর্কে জ্যাঠাইমা, বাল্যবিধবা। আমার বাবাও তাকে যেমন দেখেছেন, আমরাও তাকে তেমনই দেখেছি। সাদা থান, কদম ছাঁট চুল, টকটকে গায়ের রং। কোনোদিন তিনি যুবতী ছিলেন না, আবার কোনোদিন তিনি বুড়িও যাননি। আজিমা যখন রান্নাঘরের বারান্দায় তরকারি করতে বসতেন, জ্যাকব এসে উঠোনে দাঁড়াতো। তরকারি করতে করতে আলুর খোসা, বেগুনের মোটা, কপির ডাঁটা যা কিছু তিনি ছুঁড়ে ছুঁড়ে দিতেন, জ্যাকব নির্বিচারে তাই খেয়ে নিত। একবার আজিমা ছুঁড়ে দেওয়া মানকচুর মাথা অন্যমনস্কভাবে চিবিয়ে জ্যাকবের মুখ 3-4 দিন ফুলেছিল। তবুও সে উঠানে এসে নিঃশব্দে আজিমার তরকারি কোটার সময় দাঁড়িয়ে থাকত। আজিমা নিজে থেকেও কখনো কখনো ডাকতেন জ্যাকবকে। হয়তো আধ কড়াই ডাল বেঁচে গেছে, কিংবা হাঁড়িতে রয়েছে অনেকটা বাড়তি ভাত। কুকুরকে যেভাবে ডাকে, আজিমা সেইভাবেই আয় আয় চু চু করে জ্যাকবকে ডাকতেন। বাড়ির বউ তো, তাই গলা উঁচু করে ডাকতে পারতেন না। এক মাথা ঘোমটা দিয়ে বাইরের উঠোনের দরজার কাছে গিয়ে নিচু গলায় ডাকতেন। কাছাকাছি কোথাও থাকলে সঙ্গে সঙ্গে জ্যাকব 4 পায়ে ছুটে আসত। 4 পায়ে কথাটা অবশ্য ঠিক হলো না। জ্যাকব একটু খোঁড়া ছিল কোনো একটা পায়ে, কিন্তু ঠিক কোন পায়ে সেটা আমরা কখনোই ধরতে পারিনি। জ্যাকব নিজেও জানতো কিনা সন্দেহ। কখনো দেখতাম জ্যাকব সামনের ডান পায়ে খুঁড়িয়ে হাঁটছে, আবার কখনো হয়তো পিছনের বাঁ পায়ে। হয়তো কাজ এড়ানোর জন্য জ্যাকবের এটা এক ধরনের চালাকি ছিল। আবার এমনও হতে পারে ওটা ছিল তার চলা স্টাইল। এমনিতেই আমাদের বাড়ির সবাই একটু বাঁ দিকে খুঁড়িয়ে চলে। জ্যাকব হয়তো আমাদের দেখে দেখে হাঁটার কায়দাটা রপ্ত করেছিল। এসব অনেক কাল আগেকার অল্প বয়সের কথা। জ্যাকবের সব স্মৃতি এখন আর তেমন স্পষ্ট নয়, কিন্তু দুটো ছবি এখনও পরিষ্কার চোখে ভাসছে। একটা ছবি হলো আজিমার ডাক শুনে কাছারি ঘরের পিছনের কচুর ঝোপ ভেঙে খোঁড়া পায়ে জ্যাকব ছুটে আসছে। আর দ্বিতীয়টাও আজিমাকে নিয়েই, কিন্তু সে দৃশ্যে আজিমা নেই। আজিমা তখন মারা গেছেন, কিন্তু জ্যাকবের সে বোধ নেই। আজিমার মৃত্যুর পর অনেক দিন পর পর্যন্ত জ্যাকব সন্ধ্যাবেলায় আজিমার তরকারি কোটার সেই নির্দিষ্ট সময়ে রান্নাঘরের বারান্দার সামনে এসে দাঁড়াতো। আজিমা হঠাৎ একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বারান্দায় মাদুরে বসে পাড়া প্রতিবেশী বৌঝিদের সঙ্গে নিত্যনৈমিত্তিক গল্প করতে করতে বুকের ব্যথায় কাতর হয়ে যান এবং অল্প পরেই মারা যান। সেদিন সন্ধ্যাতেই নদীর ঘাটে শ্মশানে তাকে নিয়ে যাওয়া হয় দাহ করতে। বাড়ির লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই শবযাত্রী হয়েছিল। সেই শববাহকের দলের সঙ্গে জ্যাকবও খোঁড়াতে খোঁড়াতে গিয়েছিল। বাড়িতে আজিমাকে যখন উঠোনে নামানো হয়, একটু দূর থেকে মাথা উঁচু করে জ্যাকব সব কিছু ক্রিয়াকর্ম লক্ষ্য করতে থাকে। তারপর যখন শবযাত্রা রওনা হয়, জ্যাকব তাদের অনুসরণ করে শ্মশান পর্যন্ত আসে। সেখানে সে ঠায় দাঁড়িয়ে থাকে। আজিমাকে চিতায় ওঠানো হলো, মুখাগ্নি করা হলো। অন্ধকার শ্মশানের নদীর চেতালে দাঁড়িয়ে জ্যাকব সব দেখেছে। তারপর শেষ রাতে চিতায় জল ছিটিয়ে সবাই যখন হরিধ্বনি করে ফিরে এসেছে, জ্যাকবও তাদের সঙ্গে ফিরেছে। এতক্ষণ সে সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, জ্যাকবের মৃত্যুবোধ ছিল না। সে বুঝতেই পারেনি কি হয়েছে।
তা না হলে কি আর পরদিনই সকালে রান্নাঘরের বারান্দার সামনে এসে দাঁড়ায় আজিমা তরকারি নিয়ে করতে বসেছেন এই আশায়? জ্যাকব প্রথমে ছিল ম্যাকেঞ্জি সাহেবের ঘোড়া। ঠিক ম্যাকেঞ্জি সাহেবের নয়, সে ছিল মিসেস ম্যাকেঞ্জি, অর্থাৎ ম্যাকেঞ্জি মেমের ঘোড়া। আমরা দেখিনি, কিন্তু বড়রা দেখেছে জ্যাকবের পিঠে চড়ে ম্যাকেঞ্জি মেম নদীর ধারে রাস্তায় টকবক করে ছুটছেন। শুধু মেম সাহেবই নয়, জ্যাকবও নাকি তখন এমন ঘোড়া ছিল না, রীতিমতো টকবকে ছিল। ম্যাকেঞ্জি সাহেব ছিলেন সাহেব কোম্পানির পাটের এজেন্ট। আমাদের এলাকা ছিল পাটের জন্য ভুবন বিখ্যাত। কলকাতা আর হাওড়ার হুগলি নদীর দুপাশের পাটকলগুলির পক্ষে কেনাবেচার জন্য বহু সাহেব আমাদের অঞ্চলে যেতেন এবং থাকতেন। পাটগুদামের পাশের জমিতে রীতিমতো টেকসই বাংলো বাড়ি বানিয়ে ম্যাকেঞ্জি সাহেব অবশ্য পাকাপাকিভাবেই বাস করতে শুরু করেন আমাদের শহরে। ম্যাকেঞ্জি সাহেবের বাংলোর হাতায় একটা মরশুমি ফুলের বাগান ছিল। শীতে সে বাগান ছেয়ে যেত জিনিয়া, ডালিয়া আর গাঁদা ফুলে। গাঁদা ফুল আবার 3 রকম। কুঁড়ি গাঁদা, সেটা ছোট আকারের কুঁড়ির মতো, মনে হতে এখনও সম্পূর্ণ ফোটেনি। আর রক্তগাঁদা ছিল মাঝারি মাপের, তার পাপড়ি ছিল কালচে লাল রঙের। বড় হলুদ রঙের বাগান আলো করা গাঁদা ফুল যেগুলো, সেগুলোকে বলা হতো ভোলা গাঁদা। কোনো এক পাটের ব্যাপারীর সঙ্গে টাকা লেনদেনের একটা বাজে মামলায় জড়িয়ে পড়ে ম্যাকেঞ্জি সাহেবের কোম্পানি। কোম্পানির তরফে ম্যাকেঞ্জি সাহেব আমার ঠাকুরদাকে উকিল রাখেন। সেই মামলার সূত্রেই এবং পরে আরও নানা কারণে ম্যাকেঞ্জি পরিবারের সঙ্গে আমাদের বেশ ঘনিষ্ঠতা হয়। খুব ছোট বয়সের কথা হলেও এখনও অল্প স্বল্প মনে আছে, সরস্বতী পুজোর সময় কুঁড়ি ভর্তি ডালিয়া, জিনিয়া আর গাঁদা ফুল আমরা নিয়ে এসেছি ম্যাকেঞ্জি সাহেবের বাগান থেকে। ম্যাকেঞ্জি ম্যামকেও অল্প অল্প মনে আছে। বেশ কয়েকবার আমাদের বাড়িতে তিনি এসেছেন। মা ঠাকুমাদের পক্ষ থেকে ভাঙা ও কাঁচা ইংরেজিতে আমার এক পিসি মেম সাহেবের সঙ্গে কথোপকথন চালাতেন, ওই ইয়েস, নো, ভেরি গুড জাতীয় কথাবার্তা। তবে ম্যাকেঞ্জি ম্যাম চলে যাওয়া মাত্র সারা বাড়িতে গোবর জল ছেটানো হতো, আর ম্যাকেঞ্জি ম্যামকে চা দেওয়া হতো যে পেয়ালায়, সে পেয়ালা রান্নাঘরে কেন বাড়ির মধ্যেই ঢুকতে পেত না। সে পেয়ালা থাকতো কাছারি ঘরে বইয়ের আলমারির তাকে। যুদ্ধ লাগলো। তার কিছুদিন পর সাহেবরা চঞ্চল হয়ে উঠল। একদিন সারা জেলায় যেখানে যত সাদা চামড়ার সাহেব ছিল তাদের মিটিং হলো জেলা সদরে সাহেবি ক্লাবে। তারপর সাহেবদের ঘর ভাঙতে শুরু করলো। প্রথমে রওনা হলেন মেম সাহেবরা ছোট ছেলেপিলে নিয়ে দেশের দিকে। আবার কেউ কেউ নার্স হয়ে বা অন্য কোনো কাজে যুদ্ধে গেলেন। আগে গেলেন ম্যাকেঞ্জি মেম। তারপর একদিন ম্যাকেঞ্জি সাহেবকেও তল্পিতল্পা গুটিয়ে যুদ্ধে যেতে হলো। তালাবদ্ধ হয়ে পড়ে রইল তার বাংলো, আর অযত্নে নষ্ট হয়ে গেল ফুলের বাগান। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক বছর শীতের সময় একা একাই কিছু ফুল ফুটত সে বাগানে, অনেকদিন পর্যন্ত আমরা দেখেছি। ম্যাকেঞ্জি সাহেব যুদ্ধে যাওয়ার সময় অনেক জিনিসপত্র লোকজনদের বিলিয়ে দিয়ে গেলেন, আর সেই সঙ্গে জ্যাকবকে দিয়ে গেলেন আমার ঠাকুরদার হাতে। যাওয়ার দিন সকালবেলা জ্যাকবকে লাগাম লাগিয়ে আমাদের বাড়িতে হাঁটিয়ে নিয়ে এলো ম্যাকেঞ্জি সাহেবের সহিস। এসে জ্যাকবকে কাচারি ঘরের বারান্দায় খুঁটিতে বেঁধে সহিস ঠাকুরদাকে বলল, ম্যাকেঞ্জি সাহেব ভেজ দিয়া। ম্যাকেঞ্জি সাহেব বোধহয় ঠাকুরদাকে এই উপহারের কথা আগেই বলেছিলেন। ঠাকুরদা সহিসকে বললেন, হ্যাঁ ঠিক আছে, রেখে যাও। ঠাকুরদা কাছারি ঘরে মক্কেলদের নথিপত্র দেখছিলেন। একবার উঠে এসে জ্যাকবকে দেখে গেলেন। কিন্তু সারা বাড়িতে তখন ভীষণ উত্তেজনা। আমাদের বাড়িতে কখনো কখনো গ্রামাঞ্চল থেকে কোনো কোনো মক্কেল ঘোড়ায় চড়ে আসতো। চৈত্র মাসে ভাগচাষিরা ঘোড়ার পিঠে করে ফসলের ভাগ দিতে আসতো, কিন্তু এ আমাদের একেবারে নিজেদের ঘোড়া। একটু পরে ঠাকুরদা আর বাবা আদালতে যাওয়ার আগেই ম্যাকেঞ্জি সাহেব বিদায় নিতে এলেন। তিনি বললেন যে খুব ভালো ঘোড়া, ভদ্র, শিক্ষিত, এর নাম জ্যাকব। কখনো কখনো খোঁড়ায় বটে, কিন্তু যখন খোঁড়ায় না তখন খুব ছোটে। আমার মেম সাহেবের খুব প্রিয় ঘোড়া ছিল এটা, খুব বুদ্ধি এ ঘোড়ার। ম্যাকেঞ্জি সাহেব জ্যাকবকে রেখে চলে গেলেন। এরপরে তার আর কোনো খোঁজ আমরা পাইনি, কিন্তু জ্যাকব আমাদের বাড়িতে রয়ে গেল। প্রথমে কিছুদিন নদীর ধারে তার পুরনো মনিবের বন্ধ বাড়িতে গিয়ে জ্যাকব সময় অসময় একটা পাক দিয়ে আসত। শেষে বোধহয় বুঝতে পেরেছিল ও বাড়িতে আর কেউ নেই, তখন আর যেত না। তবে বহুদিন পর্যন্ত নদীর ধারে গিয়ে সাহেবদের বাংলো বাড়িটা যেখানে ছিল এক এক সময় থমকে তাকিয়ে দেখত জ্যাকব, আর কি যেন ভাবত। জ্যাকব যেদিন প্রথম আমাদের বাড়িতে এলো
বাড়ির প্রায় প্রত্যেকেই যেন খুবই উত্তেজিত হয়েছিল চতুষ্পদ বাহনের আগমনে, তেমনি আমিও বেশ উৎফুল্ল হয়েছিলাম ঘোড়ায় চড়তে পারবো এই আশায়। মক্কেলদের ঘোড়ার পিঠে চুরি করে চড়ে ঘোড়ায় চড়ার স্বাদ আগেই পেয়েছিলাম। এবার নিজেদেরই ঘোড়া হওয়ায় ভালো করে ঘোড়সওয়ার হওয়ার শখ হলো। আমার সে শখ কিন্তু পূর্ণ হয়নি। আমাদের বাড়ির ধর্মকর্ম, ইহকাল পরকাল সবকিছু নিয়ন্ত্রণ করতেন পটল মামা। তিনি সম্পর্কে বাবার মামা ছিলেন নাকি মার মামা ছিলেন নাকি কাকিমা জেঠিমাদের কারোর মামা ছিলেন, এতদিন পরে তা আর মনে করতে পারি না। এমনও হতে পারে তিনি ঠাকুমা ঠাকুরদার কেউ ছিলেন। ঠাকুরদার আজিমা তাকে নাম ধরেই ডাকতেন। ঠাকুমা তাকে দুচক্ষে দেখতে পারতেন না। কোনো এক বা একাধিক অজ্ঞাত কারণে ঠাকুমা তার সঙ্গে একদম কথা বলতেন না। এতদিন পর এসব লিখতে গিয়ে এই পরিণত বয়সে এখন মনে হচ্ছে পটল মামা সম্ভবত ঠাকুরমারই দুঃসম্পর্কের কোনো অপগণ্ড ভাই ছিলেন। সে যাই হোক, এছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের যত মানুষ আছে, বাড়ির লোক, পাড়ার লোক, রাস্তার লোক, বাজারের লোক, সবাই তাকে পটল মামা বলতো। তা বলুক, পটল মামা এসব নিয়ে মাথা ঘামাতেন না। তিনি এ সমস্তের বহু ঊর্ধ্বে ছিলেন। তিনি বহুবিধ শাস্ত্রীয় বিধি নিষেধ আরোপ করে, যার মধ্যে অনেকগুলোই ছিল তার মন গড়া, আমাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তার কথা যে সবাই মান্যগণ্য করতো তা নয়, কিন্তু তার একটা মস্ত সুবিধে ছিল, তিনি পাঁজি দেখতে জানতেন। কখন গ্রহণ ছাড়বে, কখন লক্ষ্মী পুজো আরম্ভ করতে হবে, এসব বিধান তিনিই দিতেন। লাউ কিংবা মোচা খাওয়া সম্বন্ধেও তার কঠোর সংস্কার ছিল। পটল মামা জ্যাকবের বাড়িতে আসা ভালোভাবে নেননি। আমাদের বাড়ি ছিল দক্ষিণমুখী। প্রথমেই বললেন, দক্ষিণমুখী বাড়িতে ঘোড়া পুষতে নেই, ঠাকুরপুরের ছোট তরফ এই করেই নির্বংশ হয়েছিল। আজিমার ধমক খেয়ে পটল মামা অবশ্য পরে স্বীকার করেন যে ঠাকুরপুরের ছোট তরফের বাড়ি দক্ষিণমুখী ছিল না, সেটা ছিল পূর্বমুখী। আর ঠিক ঘোড়ার জন্য নয়, তারা নির্বংশ হয়েছিল শনিবারের বারবেলায় বেড়াল মারার জন্য। ঘোড়া পোষা সম্পর্কে পটল মামা নিষেধ খাটল না বটে, কিন্তু তিনি একটা মারাত্মক কথা বললেন। তিনি বললেন, ম্যাকেঞ্জি মেমের গোপনীয় দূষিত অসুখ ছিল। সেই পাপিষ্ঠা ম্লেচ্ছা রমণী এই ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াটাকেও দূষিত করেছে। এর পিঠে যে চড়বে তারও ওই সব খারাপ অসুখ হবে। প্রথমে অধমাঙ্গে, পরে উত্তমাঙ্গে সারা গায়ে দগদগে ঘা হয়ে এই ঘোড়ার সওয়ার মারা পড়বে। এই ভয়াবহ ঘোষণার ফল হয়েছিল। তার একটা কারণ ছিল এই যে লক্ষ্য করে দেখা গিয়েছিল জ্যাকবের পিঠে একটু ঘায়ের মতো কি যেন আছে। ফলে কেউই আর জ্যাকবের পিঠে উঠতে সাহস করেনি। শুধু দু একজন, সেই আমরা যারা লুকিয়ে চুরিয়ে এক আধবার প্রথম দিকে জ্যাকবের পিঠে উঠেছি, সারা জীবন দুশ্চিন্তায় কাটালাম, এই বুঝি শরীর দিয়ে চাকা চাকা দূষিত ঘা বেরোলো। তাহলে কি আর কাউকে, এমনকি ডাক্তারকে বোঝানো সম্ভবপর হতো যে ছোটবেলায় ঘোড়ার পিঠে ওঠায় আজ গায়ে এই ঘা বেরিয়েছে? জ্যাকব কিন্তু রয়ে গেল আমাদের বাড়িতে। শীত শেষ হতেই তার পিঠ বাদামি লোমে ছেয়ে গেল, ঘায়ের চিহ্নও আর রইল না। পরে আমরা দেখেছিলাম প্রত্যেকবারই শীতের শুরুতে অনেক লোম ঝরে গিয়ে একটু ঘিয়ে ভাজা ভাব আসে জ্যাকবের। শীত কেটে গেলেই সেটা চলে যায়। জ্যাকব আমাদের বাড়িতে এসেছিল অঘ্রাণের মাঝামাঝি। সে বছর পুরো শীতকালটা সে রান্নাঘরের পাশে যজ্ঞডুমুর গাছের তলাটা তার আস্তাবল হিসেবে ব্যবহার করেছিল। শুধু একদিন রাতে খুব বৃষ্টি আসায় সে রান্নাঘরের বারান্দায় উঠে আসে। রান্নাঘরে দাসী শুতো। পরের দিন খুব ভোরবেলা দাসী উঠোন ঝাঁট দিতে রান্নাঘরের দরজা খুলে বেরোতেই দেখে জ্যাকব দাঁড়িয়ে আছে। তার সে কি আর্তচিৎকার! পুরো বাড়ির লোক শেষ রাত্রি শোকতন্দ্রা ফেলে সেই চিৎকার শুনে ঘর খুলে বেরিয়ে পড়েছিল। কাছারি ঘরে দু একজন মক্কেল প্রয়োজনে রাত্রিবাস করত। সেদিন রাহাজানির মামলার দুজন সদ্য জামিনপ্রাপ্ত আসামিও ছিল। তারা দাসেরই আর্তনাদ শুনে খুব শঙ্কিত হয়ে পড়ে এবং আশঙ্কা করে যে হঠাৎ যদি থানা পুলিশ হয় আবার তারা বিপদে পড়বে। দাসীর চেঁচামেচি শুনে মৃদুমন্দ চালে জ্যাকব রান্নাঘরের বারান্দা থেকে নেমে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল রান্নাঘরের বারান্দায় তার ওঠা এদের পছন্দ নয়। এরপর জ্যাকব আর রান্নাঘরের বারান্দায় ওঠেনি। বৃষ্টি হলে কাছারি ঘরের বারান্দায় গিয়ে উঠত। বাকি অন্য সময় সে নিজের মনে বাড়ির মধ্যে কিংবা বাড়ির বাইরে নানান জায়গায় আপন মনে ঘুরে বেড়াতো। শুধু সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরে এসে যজ্ঞডুমুর গাছের নিচে দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতো। তারপর ভোর হওয়া মাত্র নিজেই বেরিয়ে পড়তো। বাড়ির সামনে মাঠে বা রাস্তার ধারে ঘুরে ঘুরে ঘাস খেত। যজ্ঞডুমুর গাছের তলাটা খুব প্রিয় ছিল জ্যাকবের।
ওখান থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির ভেতরে নজর রাখত। বাড়ির মধ্যে কুকুর বেড়াল কাউকে সহ্য করতে পারতো না জ্যাকব। এমনকি ভিখিরি, বাউল, মুশকিল আসান দেখলেও তাড়া করে যেত। গাছতলায় দাঁড়িয়ে সন্ধ্যের পর থেকে চোখ বুজে কান খাড়া করে ঘুমোতো। রাতের খাওয়া হয়ে গেলে এঁটো কাটা খেতে দু একটা আট পোষা কুকুর আসতো আমাদের বাড়িতে। তাদের সঙ্গে সঙ্গে তাড়া করে যেত জ্যাকব। আমাদের বাড়ির সামনের পুকুরে এক পাল জঙ্গলি রাজহাঁস কবে কোথা থেকে এসেছিল কে জানে। সারাদিন পাড়ার মধ্যে চড়ে আর সূর্যাস্তের আগে মধ্য পুকুরে গিয়ে পিঠে ঠোঁট গুঁজে ঘুমায়। বন বেড়াল আর শেয়ালের থাবা থেকে বাঁচবার জন্য ওরা এটা করত, কারণ এসব জন্তু জলে সাঁতরিয়ে পুকুরের মাঝখানে ওদের আক্রমণ করতে পারে না। এই হাঁসগুলো রাতের বেলায় শত্রুদের হাত থেকে পরিত্রাণ পেয়েছিল, কিন্তু দিনের বেলায় পাড়ার মধ্যে ওদের যেখানে দেখত নৃশংসভাবে জ্যাকব তাড়া করে যেত। আমাদের বাড়িতে একদা হাঁসেদের খুব সমাদর ছিল। আজিমা ওদের প্রত্যেকের নামকরণ করেছিলেন এবং প্রত্যেক দিন আলাদা করে চিনতেন। এক একদিন বলতেন, সবাই এলো, রানী আর বানি আজ এলো না কেন? যে কারণেই হোক, খুব সম্ভবত আজিমার প্রতি শ্রদ্ধাবশত পাড়ার ভিতরে রাজহাঁসদের সঙ্গে যত খারাপ ব্যবহারই করুক, আমাদের বাড়িতে ঢুকলে জ্যাকব তাদের তাড়া করে যেত না, শুধু কটমট করে তাকাতো। আজিমা প্রত্যেক দিন দুপুরবেলায় এক বাটি লাল চালের ভাতের ফ্যান দিয়ে চই চই করে ডেকে হাঁসেদের খাওয়াতেন। চই চই শোনা মাত্র জ্যাকবও ছুটে আসতো। খুব রাগের সঙ্গে সে দেখত রাজহাঁসদের পানভোজন। আজিমা জ্যাকবকে বলতেন, ওরা গেলে তুইও খাবি। জ্যাকব বোকার মতো দাঁড়িয়ে থাকত। জ্যাকবের জন্য আমাদের কোনো খরচ ছিল না। কোনোদিন তার জন্য কোনো আস্তাবল তৈরি করে দেওয়া হয়নি। তার জন্য আলাদা কোনো খাবারের বন্দোবস্ত করা হয়নি। সে নিজের মনেই ঘুরে বেড়াতো, বাড়ির মধ্যে, পাড়ার মধ্যে, অনেক সময় বেশ দূরে নদীর ধারে বা স্কুলের মাঠেও ঘাস খেতে যেত। স্কুলের বোর্ডিংয়ের সামনের ফুলের বাগানে একদিন জ্যাকব ঢুকে পড়ে। বোধহয় গেটটা খোলা পেয়েছিল। সেই সুযোগে জ্যাকব ভেতরে যায়। বোর্ডিংয়ের ছেলেরা তাকে খোঁয়াড়ে দেয়। সেদিন সন্ধে পার হয়ে গেল, জ্যাকব যখন বাড়ি ফিরল না, আজিমা ঠাকুরদাকে জানালেন যে জ্যাকব আজ আসেনি। প্রত্যেক দিন সন্ধ্যের আগে বাড়ি চলে আসে, আজ কি হলো? একটু পরে বাজার থেকে ফেরার পথে নতুন মুহুরিবাবু খবর আনলেন যে জ্যাকবকে স্কুলের ছেলেরা ধরে খোঁয়াড়ে দিয়েছে। তখনই খোঁয়াড়ে গিয়ে 6 আনা পয়সা দিয়ে জ্যাকবকে ছাড়িয়ে আনা হলো। আরেকবার কোথায় যে তার কাঁটায় না ভাঙা টিনের বেড়ায় সারা শরীর কেটে রক্তারক্তি করে জ্যাকব বাড়ি এসেছিল। সেবার 2 টাকা বিজির দিয়ে সরকারি পশু হাসপাতাল থেকে ডাক্তার ডেকে এনে জ্যাকবের চিকিৎসা করা হয়। জ্যাকবের পেছনে এই সব মিলিয়ে 2 টাকা 6 আনা ছিল আমাদের খরচ। খুব রোদ্দুর হলে জ্যাকব আমাদের দালানের উত্তর দিকে ছায়া আম গাছের নিচে গিয়ে দাঁড়াতো, কিন্তু এখান থেকে পুরো বাড়িটা নজর করা যেত না। তাই অন্য কোনো অসুবিধা না থাকলে সে যোগ্য ডুমুর তলাটাই পছন্দ করত, নেহাত ঝড় বৃষ্টি হলে কাছারি ঘরের বারান্দায়। জ্যাকব কি করে যেন মক্কেলদের দেখলে বুঝতে পারত। সে তাদের কিছু বলতো না। ডাক পিয়ন, খবরের কাগজওয়ালাকেও সে চিনে ফেলেছিল। এর বাইরে বাড়ির লোক ছাড়া অন্য কাউকে বাড়ির মধ্যে ঢুকতে দেখলে সে তাড়া করে যেত। তার বিশেষ রাগ ছিল গোয়ালা, কলু এই জাতীয় লোকেদের ওপরে, যারা মাথায় কিংবা কাঁধে কিংবা বাঁকে করে কিছু নিয়ে আসতো। নাক ফুলিয়ে গরম নিঃশ্বাসের ধোঁয়া ছাড়তে ছাড়তে দৌড়ে জ্যাকব তাড়া করে যেত। তার সেই হিংস্র মূর্তি যে দেখত, তারই বুকের রক্ত হিম হয়ে যেত। জ্যাকব অনেক সময় আমাদের সঙ্গে স্কুলেও যেত। আমরা ক্লাসে থাকতাম, জ্যাকব মাঠে ঘুরে বেড়াতো, রাস্তার ধারের ঘাস খেত। তবে খোঁয়াড়ে বন্দি হওয়ার ঘটনার পর থেকে সে আর স্কুলের দিকে যায়নি। কোনো কোনো দিন বেশি মক্কেলের ভিড় থাকলে সেই মক্কেলদের ভিড়ের পিছনে বাবা ঠাকুরদার সঙ্গে জ্যাকবও আদালতে যেত। আদালতের লম্বা বারান্দায় জ্যাকব উঠে খটখট করে হাঁটত। পেয়াদা পেশকারেরা তাকে অনেক সময় বারান্দা থেকে জোর করে নামিয়ে দিত আদালতের কাজে ব্যাঘাত হবে বলে। বাড়ির মধ্যে আর বাড়ির কাছাকাছি জ্যাকবের যে অখণ্ড প্রতাপ ছিল, বাইরে কিন্তু তা ছিল না। এসব ক্ষেত্রে সে যথাসাধ্য নরম হয়েই থাকত। জ্যাকবের সব কথা বলা যাবে না, শুধু জ্যাকবের একটা খারাপ দোষের কথা না লিখলে এ উপাখ্যান অসম্পূর্ণ থেকে যাবে। জ্যাকবের চরিত্র দোষ ছিল। তার কাঁধের ঘা যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, তার একটু ছুঁক ছুঁক বাতিক ছিল। ব্যাপারটা একটু অস্বাভাবিক। কোনো মাদি ঘোড়ার প্রতি কোনো দুর্বলতা তার কখনো দেখা যায়নি। কোনো ঘোড়ার প্রতি তার কোনো কৌতূহল ছিল না, কিন্তু মহিলাদের প্রতি তার ছিল অপরিসীম আগ্রহ। পাড়ার পুকুরে মেয়েদের স্নানের ঘাটের পাশে একটা মানকচুর ঝোপ ছিল। মশা আর মাছির অত্যাচার সহ্য করে সেখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা।
লোলুপ নয়নে স্নানরতা রমণীদের পর্যবেক্ষণ করত। তার সেই কামাতুর দৃষ্টি বহু রমণী লক্ষ্য করেছিলেন। তারা স্নানের ঘাট থেকে উঠে ভিজে কাপড়ে বাড়ির পথে যেতে ঘোড়াটাকে কটাক্ষ করে যেতেন। দেখ দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে, বদমাইশ ঘোড়া। এরকম গালাগাল শুনলে সঙ্গে সঙ্গে ঘাড় নামিয়ে মাথা সরিয়ে নিত জ্যাকব। অনেক সময় গভীর রাতেও নাকি নিশাচর হয়ে লোকের বাড়ির খোলা জানলা দিয়ে জ্যাকব মাথা গলাত। এ ধরনের নালিশও আমাদের কাছে কয়েকবার এসেছে। সবচেয়ে মারাত্মক হলো সেবার যখন কালীবাড়িতে হরি সংকীর্তন হলো। কৃষ্ণ বলে এক সুন্দরী মাঝবয়সী বষ্টমী মধুর গলায় কীর্তন গিয়ে আমাদের শহর মাত করে দিয়েছিল। আমারে জ্বালাও মরি নিজের জ্বালায়। বড় বড় ডাক্তার, উকিল অনেকেই তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন। জ্যাকবও দুর্বল হয়ে পড়েছিল। প্রতিদিন সন্ধ্যায় অনেক মানুষের ভিড়ে কালীবাড়ির চাতালে দাঁড়িয়ে জ্যাকবও মুগ্ধ হয়ে বৈষ্ণবীর গান শুনত। অবশেষে সংকীর্তন পালা শেষ হওয়ার পরের দিন যখন বৈষ্ণবী ডুলিতে উঠে স্বগ্রামের দিকে রওনা হলো, সেই ডুলির পিছু পিছু খোঁড়া পায়ে জ্যাকবকেও যেতে দেখা গেল। আমরা খবর পেলাম ঘণ্টাখানেক পর। বাড়ির বয়স্ক পুরুষ মানুষেরা, বাবা, ঠাকুরদা, মৌরিবাবুরা তখন আদালতে চলে গেছে। বেলা প্রায় 11টা বাজে। আমি আর আমার দাদা দুজনে দুটো সাইকেল নিয়ে ছুটলাম বৈষ্ণবীর বাড়ির পথে। প্রায় আধ ঘন্টা পরে জ্যাকবকে ধরতে পারলাম। আমাদের দিকে সে কেমন হকচকিয়ে গেল, সঙ্গে সঙ্গে পিছন ফিরে বাড়ির দিকে ফিরে এলো। ভালোয় মন্দে সুখে দুঃখে জ্যাকব আমাদের বাড়িতে অনেক দিন রয়ে গেল। এর মধ্যে কিসে যে কি হয়ে গেল, কেউ কিছু ভালো করে বুঝবার আগেই জায়গাটা পাকিস্তান হয়ে গেল। 14 পুরুষের ভিটে আমরা পরগাছা হয়ে গেলাম। যুদ্ধ শেষ হয়ে গেছে, মন্বন্তরও আর নেই, চারিদিক বেশ সুস্থির হয়ে এসেছে। এর মধ্যে শুরু হলো হানাহানি, মারামারি, গোলমাল। আগুনের আঁচ আমাদের সেই ছোট শহরে গিয়েও লাগলো। তখন ঠাকুরদা মারা গেছেন, আজিমাও অনেক দিন বেঁচে নেই, বাবাই সংসারের কর্তা। গোলমালের মধ্যে বাবা দিন সাতেক নানা জায়গায় ঘুরে একদিন ফিরে এলেন। এসে বললেন, সব দেখে শুনে এলাম, ওদিকেই প্র্যাকটিস করব। বাড়ি ঠিক করে এসেছি, খুব ছোট, কি আর করা যাবে, এখানে তো আর থাকা যাবে না। ঠিক হলো প্রথমে দাদা আর পটল মামা যাবে, তারপর ধীরে ধীরে সব কিছু গুছিয়ে গাছিয়ে আমরা পরে যাব। এর মধ্যে যা কিছু সম্ভব বিক্রিবাটা করে বাবা কিছু অর্থ সংগ্রহ করে নেবেন। এসব অবশ্য হয়নি, কিছুই বিক্রিবাটা করা হয়নি। দেশও আমরা পুরোপুরি ছেড়ে আসিনি, কিন্তু সে অন্য গল্প। এখন জ্যাকবের গল্পটা শেষ করি। পাকিস্তান হওয়া মাত্র পাসপোর্ট ভিসা চালু হলো না বটে, কিন্তু সীমান্ত চৌকি বসলো। সীমান্তের দুই পারে দুই দেশের চৌকি, সেখানে কাস্টমস আর পুলিশের ছাউনি। আমাদের বাড়ির থেকে সীমান্ত খুব দূরে নয়। বাবা একদিন পটল মামাকে নিয়ে ওপারে নতুন ঠিক করা বাড়ি দেখিয়ে আনলেন। ফেরার পথে সীমান্ত চৌকির পুলিশ ছাউনিতে আনসার বাহিনীর একজন লোক, চেনা লোক, সে বাবাকে বলল, উকিল সাহেব খুব বেশি এপার ওপার করছেন। বাবা একথায় কিছু মনে করলেন না, কিন্তু লোকটা আগে যখন আমাদের শহরে একটা গুড়ের গোলায় কাজ করত, তখন বাবাকে উকিল বাবু বলতো। এখন কেন উকিল সাহেব বলল, এতে বাবার মনে কিছুটা খটকা লাগলো। সেই দুর্দিনের যুগে মানুষের মনে এরকম অনেক খটকা লেগেছিল, তার কিছু কিছু এখনো ভাঙেনি। সে কথা থাক। বাড়িতে ফিরে এসে ঠিক হলো পটল মামা আর দাদা দুজনে দুটো সাইকেলে চড়ে ইন্ডিয়ায় যাবে। দুটো সাইকেল ওপারে আমাদের নিজেদের দেশে পৌঁছে যাবে, এটাও তো কম কথা নয়। এই সময় পটল মামা বললেন, জ্যাকবকেও নিয়ে যাই, ঘোড়াটা সারা জীবন কোনো কাজ করলো না, ওর পিঠে চড়িয়ে কয়েকটা বাক্স বিছানায় ইন্ডিয়ায় নিয়ে যাব। পটল মামা প্রথম থেকেই জ্যাকবকে পছন্দ করতেন না। এবার ওর এই পরামর্শ শুনে বাবা বেজায় চটে গেলেন। বললেন, জ্যাকব এই বুড়ো বয়সে মাল বইতে যাবে কোন দুঃখে? তবে তোমাদের সঙ্গে জ্যাকবও যাক, পথে তোমাদের দিকে নজর রাখবে, আর ইন্ডিয়াতে গিয়েও নতুন বাসাটা পাহারা দিয়ে রক্ষা করতে পারবে। একদিন সুপ্রভাতে দুটো সাইকেল, দাদা আর পটল মামা, সেই সঙ্গে পাশে পাশে জ্যাকব, এই ত্রয়ী ইন্ডিয়ায় রওনা হলো। অনেক দিন পরে সেই লাগামটা যেটা পরে জ্যাকব আমাদের বাড়িতে প্রথম এসেছিল, সেটা খুঁজে বার করে জ্যাকবকে পরানো হলো। রওনা হওয়ার আগে সকলের সঙ্গে জ্যাকবও কালীবাড়িতে প্রণাম করতে গেল। প্রথমে পটল মামা সাইকেলে, তার পিছনে দাদা, তার ডান হাতে সাইকেলের হ্যান্ডেল ধরা, বাঁ হাতে জ্যাকবের লাগাম। কিন্তু লাগাম দরকার হলো না,
জ্যাকব কি বুঝেছিল কে জানে, রওনা হওয়া মাত্র সে এক হ্যাঁচকা টান দিয়ে দাঁড়িয়ে গেল। মা বললেন, জ্যাকব বোধহয় যেতে চাইছে না, ওর লাগামটা খুলে দাও। লাগাম খুলে দেওয়ার পর দেখা গেল জ্যাকবের যেতে কোনো আপত্তি নেই, তার যত কিছু আপত্তি ওই লাগামে। একটু পরে দাদা আর পটল মামা আবার যেই রওনা হলো, জ্যাকবও সেই সাইকেল দুটির সঙ্গে ছুটতে লাগলো। কিন্তু জ্যাকব ইন্ডিয়ায় পৌঁছতে পারেনি। সেই যে আনসার বাবাকে বলেছিল উকিল সাহেব, সে দাদা আর পটল মামা সাইকেল দুটো আটকে দিল আর জ্যাকবকে দেখে বলল, এই পাট কোম্পানির ঘোড়াটা আপনারা চুরি করে ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছেন, এটা নেওয়া যাবে না। পটল মামা এত সামান্য কারণে দমবার লোক নন। তিনি সঙ্গে সঙ্গে সীমান্তের ওপারে ইন্ডিয়ার সরকারি রিফিউজি ক্যাম্পে চলে গেলেন। সেখানে মাত্র 2 টাকা ব্যয়ে একটা রিফিউজি সার্টিফিকেট সংগ্রহ করলেন জ্যাকবের নামে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আনসার সাহেব জ্যাকবের রিফিউজি সার্টিফিকেট দিকে রাগে কুচি কুচি করে সেই সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দিলেন। কি আর করা যাবে, কিছুই করার ছিল না তখন। দাদা আর পটল মামা সাইকেল দুটো খুইয়ে ওপারে চলে গেল, জ্যাকব ওখানেই রয়ে গেল। দাদা নাকি একবার বলেছিল জ্যাকবকে বাড়িতে গিয়ে রেখে আসি। পটল মামা বলেছিলেন সে আরও হ্যাঙ্গামা হবে আর জ্যাকব নিজে নিজেই পথ চিনে বাড়ি ফিরতে পারবে, ওকে কে আটকাবে? কেউ আটকায়নি হয়তো, কিন্তু জ্যাকব আর বাড়ি ফেরেনি। আন্তর্জাতিক সীমান্ত চৌকির তার কাটা বেড়ার পাশে সে আপন মনে ঘুরে বেড়াতো। আমরা এরপরে বহুবার যাতায়াতের পথে তাকে দেখেছি। জ্যাকবও আমাদের দেখতে পেয়েছে, দেখে এগিয়ে এসেছে, কিন্তু আর বাড়ি ফিরে যায়নি। শুধু আমাদের আসা যাওয়ার পথের দিকে উদাস অতল কালো চোখে তাকিয়ে থাকত। বহুদিন ও পথে আমাদের আর যাতায়াত নেই। জ্যাকব নিশ্চয়ই এতদিন আর বেঁচেও নেই। তবু ওখান দিয়ে আর যদি কখনো যাই, নিশ্চয়ই জ্যাকবের খোঁজ করব।